এই রাজ্যে তো প্রভাব পড়েছে বাংলাদেশের খুলনা, সেখানেও জানা যাচ্ছে প্লাবিত বহু গ্রাম, বহু ঘরবাড়ি ভেসেছে। ঠিক যেভাবে পূর্বাভাস ছিল বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে 135 কিলোমিটার ঘন্টায় গতিবেগ নিয়ে রেমাল, ঠিক সেভাবেই তছনছ করেছে বাংলাদেশের খুলনাকে এবং ইতিমধ্যেই বহু গ্রাম প্লাবিত, যার ব্যাপক প্রভাব পড়েছে এ রাজ্যেও। যে 7 থেকে 8টি জেলাতে ব্যাপক প্রভাবের কথা পূর্বাভাসে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, সেই 7 থেকে 8টি জেলাতে ব্যাপক প্রভাবে বিধ্বস্ত জনজীবন। কলকাতাতেও তার ব্যাপক প্রভাব, বিস্তীর্ণ অংশ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা বিস্তীর্ণ অংশ জলমগ্ন। দীঘাতেও জারি সতর্কতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছে। দীঘা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল এবং শহর কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জলমগ্ন হওয়ার ছবিটাই দেখা যাচ্ছে। সুচারুর কাছে আমি অবশ্যই আসবো, সুচারু তোমার কাছে। তবে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিতের কাছে জানতে চাইবো যে ঠিক কি পরিস্থিতি দীঘার এই মুহূর্তে, জলোচ্ছ্বাস কতখানি দেখছো? তাজপুর প্রায় 4 থেকে আমি আসবো বিশ্বজিৎ তোমার কাছে। নেটওয়ার্ক কিছু সমস্যা হচ্ছে, তুমি যে পরিস্থিতিতে রয়েছো সেটা খুব স্বাভাবিক। আমি দীঘাতে তোমার সঙ্গে রিকানেক্ট করার চেষ্টা করছে পিসিআর। তবে তার আগে এই মুহূর্তে আমি চলে যাব সুচারুর কাছে। সুচারু, তুমিও শুনলে যে বিশ্বজিতের সঙ্গে যোগাযোগই সম্ভব হচ্ছে না, দীঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি রয়েছো কলকাতাতে, তা সেখানেও কিন্তু ব্যাপক প্রভাব। কি অবস্থা সুচারু? দেখো, দক্ষিণ কলকাতার প্রায় 80% অংশে জল কিন্তু জমেছে। 73 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাত থেকে আজকে সকাল 10টা পর্যন্ত। এখনো পর্যন্ত কলকাতা পুরসভায় হিসেব দিচ্ছে। আমি রয়েছি লেক গার্ডেন্স চত্বর। লেক গার্ডেন্স ব্রিজ থেকে শুরু করে যে কানেক্টারটা চলে যাচ্ছে একদিকে সাদান অ্যাভিনিউ, অন্যদিকের কানেক্টারটা চলে যাচ্ছে আনোয়ার শাহ রোডের দিকে। দেখো, জল জমে একেবারে থই থই পরিস্থিতি বলা যায়। এবং এই মুহূর্তে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। রেমালের যে প্রভাব, সেই প্রভাবেই কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে রাতভর বৃষ্টি, 73 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং আর একটু পরে লক গেট খুলে দেওয়া হবে। তারপর লক গেট খুলে দিলে কিন্তু দক্ষিণ কলকাতার জমে থাকা জল, সেই জল নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাইক আরোহী থেকে শুরু করে 4 চাকা যারা এখান থেকে পাস করছেন, জল যন্ত্রণাকে ভোগ করে নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ স্মৃতি, সেই সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এবং তার সঙ্গে মাঝে মাঝে দমকা হওয়া। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে আজকে দিনভর বৃষ্টি চলবে। কলকাতার এই অংশে কি সারাক্ষণ জল জমে থাকবে? কলকাতা পুরসভার নিকাশি দপ্তরের মেয়র পরিষদ তারক সিং জানাচ্ছেন যে বৃষ্টি কনস্ট্যান্ট হলেও একটু পরেই লক গেট খোলা হবে, তখনই কিন্তু জল নামবে। একটি অ্যাপার্টমেন্টের সামনে আমরা রয়েছি, লেক গার্ডেন্স ফ্লাইওভার থেকে নেমেই তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হাঁটু সমান জল। আমি প্রসেনজিৎকে দেখাবার চেষ্টা করব, কার্যত আমাদেরকে জামা প্যান্ট গুটিয়ে কাজ করতে হচ্ছে। তার একটাই কারণ, দক্ষিণ কলকাতার 80% এলাকা জলমগ্ন এবং যেটা বাইপাস কানেক্টর অর্থাৎ সায়েন্স সিটি, পার্ক সার্কাস, গল্ফ গ্রিন, লেক গার্ডেন বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। এবং চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে দুটো লেন, লেক গার্ডেন্স ব্রিজ থেকে একটি লেন চলে যাচ্ছে অন্যদিকে সাদান অ্যাভিনিউর দিকে এবং আরেকটি সাদান অ্যাভিনিউ থেকে কানেক্ট করতে করতে চলে আসছে লেক গার্ডেন্সের দিকে। দুটো জায়গাতেই একই পরিস্থিতি, যানজট হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এবং কলকাতা পুলিশ রাস্তায় এই জলের মধ্যে থেকেও তারা চেষ্টা করছেন যতটা সম্ভব এই যানজট পরিস্থিতিকে কাটানো যায়। তবে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি, এই জল নামতে কিন্তু এখনো 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। ফলে আজকে দিনভর দুর্ভোগ যন্ত্রণা, এখনো অফিস আওয়ার্স চলছে, সেই অফিস আওয়ার্সের মধ্যেই মানুষকে আনতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি এখানে রয়েছে, একটা জল জমে দুর্ভোগ যন্ত্রণা শিকার হতে হচ্ছে দক্ষিণ কলকাতাবাসীকে। তবে স্মৃতি শুধু দক্ষিণ কলকাতা নয়, উত্তর কলকাতার ক্ষেত্রেও সার্বিকভাবে ছবিটা একই রকম, চিত্রের কোনো পরিবর্তন নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে রেমালের উইন্ড স্পিড 60 থেকে 70 কিলোমিটার হবে, সেটাই রাতে হয়েছে। খুব বড় ধরনের বিপদ কলকাতায় না হলেও জল জমা জলের ছবিটা একটু দেখতে চাইবো, সেই জল কিন্তু জমেছে। আরো একবার জমা জলের ছবিটা আমি দেখাতে বলবো প্রসেনজিৎকে। এই মুহূর্তে জল জমে একেবারে যাচ্ছে তাই পরিস্থিতি বলতে পারো। বিশেষ করে 4 চাকার গাড়ি বা 2 চাকা নিয়ে যারা যাচ্ছেন মাঝে মধ্যেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে। এবং দমকা হাওয়া, সেটাও একটা ফ্যাক্টর হচ্ছে।
যে প্রান্তে লেক গার্ডেন্সে যে প্রান্তেই চোখ রাখা যায় সেই প্রান্তেই কিন্তু শুধু জল আর জল, এবং বিভিন্ন সাধারণ নিত্যযাত্রী যারা তাদের কিন্তু একেবারে অসুবিধে, সেই যন্ত্রণা, জল যন্ত্রণা দুর্ভোগ করতে হচ্ছে। এখনো 4 ঘন্টা এই যন্ত্রণাকেই সঙ্গী করে চলতে হবে, এটা খুব পরিষ্কার কলকাতা পুরসভা বলছে। 12:30টার কিছুটা পরে লক গেট খোলা হবে। সেই লক গেট খোলা হলে জল, শহরের জমা জল নামতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। জলটা ডিসচার্জ হবে গঙ্গার বুকে। চেতলা লক গেট খুলে দিলেই কিন্তু দক্ষিণ কলকাতার জল দ্রুত নামবে। অবশ্যই সুচারু, কিন্তু আজ দিনভর ব্যাপক বৃষ্টি চলবে শহর কলকাতায়, অন্যান্য জেলার পাশাপাশি সেই দিকটাও মাথায় থাকছে কলকাতা পুরসভার। এই মুহূর্তে আমরা দীঘার ছবিটা আপনাদেরকে জানাবো। গতকাল থেকে জলোচ্ছ্বাস তো ছিলই, আজ ভোর রাত থেকে ব্যাপকভাবে জলোচ্ছ্বাস দীঘার সমুদ্রে। উত্তাল পরিস্থিতি, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, অবশেষে তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো। প্রথমেই জানতে চাইবো দীঘার এই মুহূর্তে আজ ভোর রাত থেকে অবস্থাটা কি দেখছো বিশ্বজিৎ, এবং সরাসরি সমুদ্রের ছবিটা দেখাতে চাইবো। দেখো, একেবারেই তোমাকে সবার আগে কিন্তু সমুদ্রের ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। এবং দেখতে পাচ্ছ প্রায় 3 থেকে 4 মিটার সেই জলোচ্ছ্বাস রয়েছে, এবং সেই জলোচ্ছ্বাস যেমন রয়েছে, এবং একদিকে গতকাল কিন্তু যেভাবে কিন্তু রেমাল আশ্রয় পড়েছে, এবং তারপর থেকে কিন্তু সেই জলোচ্ছ্বাস কিন্তু আরো এবং আমরা গতকাল দেখেছিলাম দিনভর বৃষ্টি, এবং পাশাপাশি কিন্তু সামান্য ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল না, এবং সকাল থেকে কিন্তু পরিষ্কার আকাশ এবং সূর্য উঠেছিল। এবং তারপর কিছুক্ষণ বাদেই কিন্তু দেখা গেল যে সেই সূর্য কিন্তু ঢেকে গিয়েছে মেঘে, এবং তার পাশাপাশি কিন্তু সমুদ্র কিন্তু ফের উত্তাল। এবং সেই জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 5 মিটার, এবং সেই সমস্ত গাড়ি যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতাম আমার একদমই। বিশ্বজিৎ, তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, কিন্তু আমরা ছবিটা দেখাবো দর্শকদের। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমারই পাঠানো সরাসরি সেই লাইভ ছবি দেখাচ্ছি দর্শকদের। দীঘাতে এই মুহূর্তে ব্যাপক জলোচ্ছ্বাস এবং এমন আবহাওয়া, এমন পরিস্থিতি যে সেখানে নেটওয়ার্ক ইস্যুর ফলে কিন্তু বিশ্বজিতের কথা শোনা না গেলেও ছবিটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন উত্তাল সমুদ্র সৈকত গতকাল থেকে ফাঁকা করে দেওয়া হয়েছে দীঘা পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং জেলায় জেলায় বিধ্বস্ত পরিস্থিতি। দীঘায় প্রবল জলোচ্ছ্বাসের ছবিটা আপনারা সরাসরি দেখছেন। অপরদিকে গাছ ভেঙে বিপত্তি, গাছ ভেঙেছে হাওড়াতে বলে জানা যাচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপট বিভিন্ন অংশে। নদিয়াতে ব্যাপক ঝড় বৃষ্টি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, ফ্রেজারগঞ্জ, বকখালি, নামখানা, পাথর প্রতিমা, সর্বত্রই মানুষের ঘরে ঢুকেছে জল, ভেঙেছে গাছ, ঘরবাড়ি। তবে প্রাণহানির খবর এখনো জেলা থেকে পাওয়া না গেলেও শহর কলকাতায় সেই প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে, এবং জানা যাচ্ছে দীঘাতে এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু বেশ জটিল। আবহাওয়া একেবারেই খারাপ, এবং সেখানে দীঘার জলোচ্ছ্বাস দেখার জন্য মানুষ উচ্ছ্বাস উদ্দীপনা দেখালেও অত্যন্ত কঠোর করা হয়েছে নিয়ম নীতি। কাউকেই ধারে কাছে, সৈকতের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন খুব একটা হবে না। আবহাওয়ার পরিবর্তন হবে আগামীকাল সকাল থেকে, এবং সে কারণেই আজ দিনভর ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপট চলবে, এবং ইতিমধ্যে বাংলাদেশের খুলনা প্লাবিত। আমরা অবশ্যই দীঘার ছবিটা বাড়ি বাড়ি জানতে চাইবো বিশ্বজিৎ তোমার কাছ থেকে। তুমি দিনভর তো রয়েছো দীঘাতে, আমরা আবারও পরবর্তী সময় যোগাযোগ করব তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। দীঘা থেকে সরাসরি ছবিটা আপনারা দেখছিলেন, যেখানে জলোচ্ছ্বাস এবং এরই পাশাপাশি শহর কলকাতা জলমগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং ফ্রেজারগঞ্জ, বকখালি, হিঙ্গলগঞ্জ, এই এলাকাগুলো, সুন্দরবন, এরা বরাবরই যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়, এবং এবারও তার অন্যথা হয়নি। সব মিলিয়ে কিন্তু যেভাবে রেমাল দাপট দেখাবে বলেছিল, যা পূর্বাভাস ছিল, সেই মতোই তছনছ করেছে জনজীবন। আমরা আবারও কথা বলবো সুচারুর সঙ্গে। সুচারু, তুমি যে অবস্থায় ছিলে আমরা দেখলাম যে হাঁটু সমান জল, কিন্তু পুরসভার তরফ থেকে গতকালই তো অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রস্তুতি নেওয়া হয়েছিল। মোকাবেলায় কি কোনো রকম ছবি দেখা যাচ্ছে, নাকি রেমালের তাণ্ডব এতটাই ব্যাপক যে সবকিছুই মাঠে মারা গেছে? না, দেখো, কলকাতা পুরসভা বারবার যেটা বলছে যে তাদের কাছে কোনো রকেট সায়েন্স নেই। 80টা পাম্পিং স্টেশন আছে, গঙ্গা বরাবর 5টা লক গেট আছে,
যার মধ্যে বাজা কদমতলা লকগেট, চেতলা লকগেট, এরকমভাবে 5টা লকগেট রয়েছে। সেই লকগেটগুলো খুলে দেওয়ার সময় হয়ে এসেছে। বৃষ্টি হলে কলকাতায় জল জমবে কথা মেয়রও স্বীকার করেছিলেন, মেয়র পার্ষদ তারক সিংও স্বীকার করেছিলেন, কিন্তু সেই জল নেমেও যাবে ঘন্টা 4 মধ্যে লকগেট খুলে দিলে। লেক গার্ডেন্সের ছবিটা একটু দেখো, আবার তোমাকে দেখাবো। সাইকেল আরোহী থেকে শুরু করে বাইক চালক বা 4 চাকা যে যেরকমভাবে পাচ্ছেন যাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু জল জমার সম্মুখীন হচ্ছেন। লেক গার্ডেন্স ফ্লাইওভারটাকে অ্যাভয়েড করাই ভালো যারা নিত্যযাত্রী রয়েছেন, কারণ লেক গার্ডেন্স ফ্লাইওভার থেকে যে অংশেই নামবেন, অর্থাৎ যদি মুখটা হয় সাদান অ্যাভিনিউর দিকে, সেখানেও জল জমে রয়েছে, আবার যদি মুখটা হয় লেক গার্ডেন্সকে ভায়া করে আপনি চলে যাবেন আনোয়ার শাহর দিকে, সেখানেও জল রয়েছে। এই মুহূর্তে বৃষ্টির দাপট বাড়ছে, 73 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাতেই দক্ষিণ কলকাতার এই অবস্থা। এবং লেক গার্ডেন্স চত্বরের এই ছবি আমরা দেখতে পাচ্ছি, জলে একেবারে ডুবে গিয়েছে রাস্তার বেশিরভাগ অংশ। ফলে এই যে দুর্ভোগপূর্ণ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে, কিন্তু স্মৃতি যেটাতে আমরা নজর রাখবো, যে কমিটমেন্ট করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, যে লক গেট খুললেই 4 ঘন্টার মধ্যে জল নামবে, তাহলে আমরা বলতে পারি যদি 12টা 12:30 নাগাদ লক গেট, চেতলা লক গেট বা বাগবাজার লক গেট খুলে দেওয়া হয় বা বাজা কদমতলা লক গেট খুলে দেওয়া হয়, তাহলে কি 3টে 3:30-র মধ্যে এই যে জমা জল, যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু অত্যন্ত সাহসের সঙ্গে প্রসেনজিৎ সেই ছবি তুলে ধরছে, আর সেই জল কি নেমে যাবে? ফলে শুধু জল জমা নয়, জল মুক্ত হলো কিনা শহর, সেটার দিকেও আমাদের নজর থাকবে। অবশ্যই আমরা নজর রাখবো সেদিকেও, যে কতটা জলমুক্ত হলো দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। যা খবর আমরা পাচ্ছি, বেশিরভাগ জায়গাতেই অ্যাঙ্কেল ডিপ, কোথাও আবার হাঁটু সমান জল। কলকাতা পুরসভা জানাচ্ছে এই মুহূর্তে ওয়াটার পকেট তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার 36টা জায়গায়। 7টা জায়গায় গাছ পড়েছিল, সেই গাছ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সরিয়ে নিয়ে গিয়েছে। যদি দেখা যায় পাম্পিংয়ের সাহায্যে জল না নামছে, তাহলে রাস্তার পাশে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, জলের তলায় রয়েছে যে গালিপিট, সেই গালিপিট ম্যানুয়ালি এসে কলকাতা পুরসভার কর্মীরা খুলে দেবেন। আর যদি তাতেও না জল সরে, তাহলে বুঝতে হবে কলকাতা পুরসভা ব্যর্থ হলো রেমালের কাছে। স্মৃতি, আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। এতক্ষণ আমরা দক্ষিণ কলকাতা যে অংশের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, তবে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় নয়, উত্তরের ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে আমা স্ট্রিট, মধ্য কলকাতা এবং সঙ্গে আমরা দেখেছি শোভাবাজার, শ্যামবাজার এবং বিস্তীর্ণ অংশ, সেখানেও কিন্তু একই ছবিটা উঠে আসছে। বউবাজার, সমস্ত জায়গাতে কোথাও হাঁটু সমান জল, কোথাও বা তারও বেশি জল। এবং এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ দিনভর কিন্তু এই ঝড়ের তাণ্ডব, ঝড়ের ব্যাপক প্রভাব থাকবে। দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, গাছ ভেঙে বিপত্তি পড়ে হয়েছে হাওড়াতে। এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে আপনাদেরকে জানাবো যে নদিয়াতে, সেখানেও কিন্তু গাছ ভেঙে পড়ার ছবি উঠে আসছে আমাদের সঙ্গে। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। তবে এই মুহূর্তে কি অবস্থা নদিয়াতে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঘরবাড়ি ভেঙে পড়েছে নদিয়াতে। পূর্বাভাস ছিল যে 7 থেকে 8টি জেলাতে রেমালের ব্যাপক প্রভাব পড়তে চলেছে, তার মধ্যে নদিয়া জেলাও অন্যতম। নদিয়া জেলা কি পুরোপুরি বিধ্বস্ত? কোথায় কোথায় সব থেকে জটিল পরিস্থিতি, সব থেকে খারাপ অবস্থা? বিশ্বজিৎ, দেখো, রেমালের ঝড়ের জন্য গতকালকে রাত 9টার পর থেকে রেমালের ঝড়ের পরে প্রায় 2 থেকে 3টে বাড়ি ভেঙে পড়েছে। আমরা রয়েছি এখন সান্নাল চলে, সে দেখতে পাচ্ছ সান্নাল চলে 2টো বাড়ি ভেঙে পড়ে রয়েছে এখনো পর্যন্ত। এইখানে কিন্তু মা আর মেয়ে, মা ও ছেলে কিন্তু ঘরের ভিতরে রয়েছে। দেখো, গঙ্গা কিন্তু একদম উত্তাল বলতে চলে যায়, গঙ্গা এখন বলে উত্তাল বলে যায়। কেন সকাল থেকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, গঙ্গার পার ভেঙে ভাঙতে শুরু করে। প্রশাসন কিন্তু এখানে পরে 50 থেকে 60 পরিবারকে স্থানীয় স্কুলে নেওয়া হয়েছে। এখানে কিন্তু এখন কোনো শুকনো খাবার পর্যন্ত দেওয়া হয়েছে। কল্যাণী মহকুমা শাসক ও কল্যাণ নদীয়া জেলা ডিএম কিন্তু গতকালকে কিন্তু সজাগ কোন বাতিল করা হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত এখনো পর্যন্ত প্রশাসন এখনো গঙ্গা বলে উত্তর এদিকে শান্তিপুর, ভাগীরথী, গঙ্গা ভাগীরথী যেরকম এখনো পর্যন্ত যে আমরা বিশ্ববিদ্যালয়ের স্থিতি এখনো পর্যন্ত বাড়ি ভেঙে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত একটা ভগ্ন দশা, তখন মানুষ যারা এই 50 থেকে 60টা পরিবার কিন্তু
তারা কিন্তু দেখতে পাচ্ছে বাড়ি কিন্তু পুরো এখনো পর্যন্ত ভগ্নস্থান অবস্থা গর্ভায় কিন্তু দেখতে পাচ্ছ এই বাড়ি কিন্তু পুরো বাড়ি পর্যন্ত গতকাল রাত্রেবেলা ভেঙে পড়ে রয়েছে কিন্তু একেবারে তাই। কিন্তু বিশ্বজিৎ, জেলা প্রশাসনকে তো নবান্নের তরফ থেকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল যারা সমুদ্র উপকূলবর্তী, যারা নদী উপকূলবর্তী থাকবে তাদের ত্রাণ শিবিরে সরানোর। এই যে ৫-৬টি পরিবারের কথা বলছে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তারা তো একেবারেই নদী পাড়ে তাদের বাস। প্রশাসন তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি, তারা এখানে এই অবস্থায় এতবারে জীবনের ঝুঁকি নিয়ে রয়েছেন। দেখো, জীবনের ঝুঁকি বলেছো যে ৫০ থেকে ৬০টি পরিবার তারা কিন্তু স্কুলে রয়েছেন, তারা এই পরিবার কিন্তু এখনো পর্যন্ত তাই স্কুলে চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে প্রশাসনের কোনো দেখা পায়নি। গতকালকে কিন্তু সকালবেলা প্রশাসনের তরফ থেকে এসডিও, বিডিও, ডিএম এর আধিকারিকরা তারা কিন্তু এই ঘটনাস্থলে আসছিলেন, কিন্তু আসার পরে কিন্তু এখনো পর্যন্ত তারা স্কুলে তারা রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত 2 থেকে 3টি পরিবার কিন্তু এইখানে রয়েছে সান্যালচরে। এই সান্যালচরে কিন্তু তারা যেখানে গঙ্গার পাশে যেটা ৫০ থেকে ৬০টা পরিবার, সেখানে কিন্তু পুরো একদম স্কুলে চলে গেছে। দেখো, এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে উত্তাল গঙ্গা, দেখো ভাগীরথী গঙ্গা, এখানে এদিকে শান্তিপুর, এদিকে নবদ্বীপ, এদিকে মায়াপুর, এদিকে কৃষ্ণ কল্যাণী, সান্যালচর এখনো পর্যন্ত উত্তাল রয়েছে। এখন পর্যন্ত স্মৃতি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গঙ্গা যে পরিমাণে উত্তাল, এই উত্তাল কিন্তু আমরা দেখেছি আমপান ও আয়লা বুলবুল ঝড়ের সময় দেখেছিলাম। আজকে সেই আমরা গতকালকে রাত 9টার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত উত্তাল রয়েছে এই গঙ্গা। স্মৃতি, আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ, এবং তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছো নদীর। সেফলি থেকে ছবি এবং খবর করার চেষ্টা করো, কারণ যে কোনো মুহূর্তে এখানে পার ভাঙনের আশঙ্কা থাকে। তুমি যেটা বলছিলে সে কারণে জানাবো তোমাকে, সেফলি থেকে তুমি কাজ করার চেষ্টা করো। সব মিলিয়ে আপনারা ভাগীরথীর পাড়েরও ছবিটা দেখলেন একদিকে, এবং অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে দীঘায় জলোচ্ছ্বাস। তবে জেলা প্রশাসনকে নবান্ন বারবার এই নির্দেশ দিয়েছিল সমুদ্র নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ত্রাণ শিবিরে সরানোর, কারণ যে কোনো মুহূর্তে বড় ডিজাস্টার নেমে আসতে পারে। এই ৫ থেকে ৬টি পরিবারের ২-৩টি পরিবার এখনো এই অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থাতেই তারা রয়ে গেছেন। আমরা এই মুহূর্তে সরাসরি শিয়ালদা স্টেশনে চলে যাব। বহু ট্রেন বাতিল, ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব রেমালের। এই মুহূর্তে শিয়ালদা থেকে সরাসরি রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, শুধু জনজীবনই বিপর্যস্ত হয়নি, রেমাল রেল যোগাযোগেও প্রভাব ফেলেছে। কি অবস্থা আজ ভোর থেকেই? একেবারেই তাই স্মৃতি। রেমাল কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষকে জল যন্ত্রণার সম্মুখীন করেছে তা নয়, সপ্তাহের প্রথম দিনেই যারা কাজে বেরোচ্ছেন একদিকে যেরকম মেট্রোয় দুর্ভোগ হচ্ছে, আবার এর পাশাপাশি সকাল থেকেই কিন্তু শিয়ালদা ডিভিশনেও এই যে রেমালের প্রভাব তা কিন্তু পড়েছে। যেরকমটা আমরা জানতে পেরেছি যে সোমবারও কিন্তু শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট, বনগাঁ সহ বেশ কিছু জায়গায় ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আরও একবার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, বৃষ্টির বেগ কিন্তু যথেষ্ট রয়েছে, এবং গতকাল রাতে অর্থাৎ রবিবার রাতে যেরকমভাবে বৃষ্টির দাপট ছিল, সেই বৃষ্টির দাপটের জেরে কিন্তু একাধিক জায়গায় সিগন্যালিংয়ের উপরে তার প্রভাব পড়েছে, একাধিক জায়গায় রেল লাইনে জল জমে গিয়েছে, এবং এর পাশাপাশি এই কারণেই কিন্তু সায়ন্তিকা, তুমি তোমার বুমটা একটু মুখের কাছে নিয়ে কথা বলার চেষ্টা করো, কারণ হাওয়ার দাপট এতটাই রয়েছে তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তুমি যদি বুমটা আর একটু তুলে মুখের কাছে কথা বলো। একেবারেই তাই স্মৃতি। রেমালের প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব ট্রেনের উপরেও পড়েছে। রবিবার রাত জুড়ে যেরকমভাবে তাণ্ডব দেখিয়েছে এই ঘূর্ণিঝড়, তার জেরে কিন্তু একাধিক রেল স্টেশনে রেল লাইনে জল জমে গিয়েছে, সিগন্যালিংয়ের প্রবলেম হয়েছে, তার ছিঁড়ে গিয়েছে, আর এর ফলে কিন্তু রেল পরিষেবা ব্যাহত হয়েছে। আজকে সকালবেলাতেও কিন্তু বেশ কিছু ট্রেন বাতিল ছিল। রবিবার রাত 11টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত সাউথ ডিভিশনের অধিকাংশ লোকাল ট্রেন বাতিল থাকার কথা থাকলেও প্রায় 9টা পর্যন্ত কিন্তু সেই ট্রেন বাতিল থাকে, ট্রেন চলাচল কিন্তু হচ্ছিল না। এটা কিন্তু অনেকটা লাইন থেকে এসেছি। ট্রেন এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ সেভাবে বলতে গেলে আমরা দেখলাম যে যেখানে কৃষকরা প্ল্যাটফর্ম থেকে উঠেছি সেখান থেকে 40 মিনিট সময় লাগার কথা, সেখানে প্রায় 55 ঘন্টা সময় লেগে গেল। শিয়ালদা ঢোকার মুখেই কিছুটা আগে সিগনালে অনেকক্ষণ দাঁড় করানো ছিল। এর আগে দমদম জংশনেও আমরা দেখেছি অনেকক্ষণ ওখানে
এখানে ট্রেন সিগন্যালে আটকে আচ্ছা, প্রত্যেকটা লাইনের কি স্টেশনের কি অবস্থা না, সেভাবে আমি তো ট্রেনের কম্পার্টমেন্টে করেছিলাম, কিন্তু ট্রেনের যে লাইনের ধারে একটু লাইন আছে, সেখানে ট্রেনের ভিড় কিন্তু আমরা সেখানে রাখতে পারিনি। অনেকেই আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ট্রেন সম্পর্কে অ্যাভয়েড করে গেছে। একদমই তাই। অনেকেই কিন্তু বলছেন আরো অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং একেবারে স্মৃতি আজ সোমবার সকাল 11:30 সেই জায়গায় দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনে যে ভিড়টা থাকে আজকে একদিকে যেরকম সেই ভিড়টা নেই, একেবারে বোঝা যাচ্ছে না আর তোমার কথা শান্তিকা, কারণ হাওয়ার দাপট এতটাই রয়েছে, খুব স্বাভাবিক, এবং সে কারণেই বোঝা যাচ্ছে না। আপাতত ধন্যবাদ তোমাকে। হাওড়া এবং শিয়ালদাতে ট্রেন চলাচলে রেমালের ব্যাপক প্রভাব, বেশ কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেন সময়সীমার অনেক পরিবর্তন করা হয়েছে, অনেক দেরিতে চলছে।